মাননীয় ধর্মাবতার, আমি ওর সঙ্গে এক ছাদের নিচেও থাকব না, আবার ওকে আইনি মুক্তিও দেব না। একটি মাত্র ঘোষণায় গোটা এজলাস যেন নিস্তব্ধতায় ডুবে গেল। একজন স্বামী এই দম বন্ধ করা অবস্থা থেকে নিষ্কৃতি চাইছিল, অন্যদিকে একজন স্ত্রী তাকে আজীবন এই অমীমাংসিত সম্পর্কের শিকলে বেঁধে রাখতে বদ্ধপরিকর ছিল। এমন কি ঘটেছিল এই দুজনের জীবনে, যার ফলে একসঙ্গে সংসার করাটাও হয়ে উঠেছিল নরক যন্ত্রণা, আর বিচ্ছেদটাও ছিল অসম্ভব? নেপথ্যের আসল ঘটনাটি শুনলে আপনারও হয়তো শিউরে উঠতে হবে। কলকাতার আলিপুর ফ্যামিলি কোর্টের ২ নম্বর কক্ষে সময় যেন আচমকাই স্তব্ধ হয়ে গেল। দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িটার শব্দ যেন অনেকগুণ বেড়ে গেল। বিচারকের হাতের কলমটা কাগজের ঠিক ওপরেই স্থির হয়ে রইল। সামনে দণ্ডায়মান মেয়েটির গলায় কোনো জড়তা ছিল না, কোনো শঙ্কা ছিল না, বরং ছিল এক ভয়ঙ্কর রকমের হিমশীতল জেদ। কাঠখড়ায় দাঁড়িয়ে থাকা মেয়েটির নাম ইপ্সিতা সান্যাল, বয়স ২৮-এর কাছাকাছি। পরনে ছিমছাম সালোয়ার, সুন্দর করে গোছানো চুল, ঠোঁটের কোণে একচিলতে হাসি, তবে দৃষ্টিতে এক অনন্ত হাহাকার। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে তার স্বামী পৃথ্বীরাজ সান্যাল, এলোমেলো শার্ট, বসে যাওয়া চোখ এবং সারা মুখে চরম বিধ্বস্ততার ছাপ। দেখলেই মনে হয় যেন কতগুলো বিনিদ্র রজনী সে পার করেছে। ইয়োর অনার, পৃথ্বীরাজের গলাটা রীতিমতো কাঁপছিল। ইপ্সিতা যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে নাই চায়, তবে আমাকে অন্তত ডিভোর্সটা দিক। আমি রোজ তিল তিল করে এই দম বন্ধ করা পরিবেশে বাঁচতে পারছি না। গোটা কামরায় পিন পতন নিস্তব্ধতা ছিয়ে গেল। বিচারক নিজের চশমাটা খুলে কাঠের টেবিলের উপর রাখলেন এবং অত্যন্ত তীক্ষ্ণ চোখে ইপ্সিতার দিকে তাকালেন। শ্রীমতী ইপ্সিতা সান্যাল, আপনি আসলে কি চাইছেন? ইপ্সিতা ম্লান হেসে জবাব দিল, আমি তো শুরুতেই খুব স্পষ্ট করে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি ধর্মাবতার। না আমি ওর ঘর করব, না ওকে এই সম্পর্ক থেকে রেহাই দেব। পৃথ্বীরাজ যেন জায়গাতেই ধসে পড়ল। তার পা দুটো থরথর করে কাঁপছিল। কোনো মতে সে কাঠকড়ার রেলিংটা আঁকড়ে ধরল। এটা একটা আদালত, এখানে কোনো তামাশা চলছে না। বিচারকের গলায় এবার বেশ রুক্ষ শোনাল, আপনি একজন পূর্ণবয়স্ক মানুষকে এভাবে নিজের মর্জি মাফিক আটকে রাখতে পারেন না। আমি বিন্দুমাত্র তামাশা করছি না, ইপ্সিতা অত্যন্ত অবিচলিত গলায় বলল। আমি ঠিক সেই কাজটাই করছি যার শিকার আমি নিজে হয়েছি। তারই মন্তব্যে চারপাশের পরিবেশ আরও থমথমে হয়ে উঠল। দর্শক আসনে বসে থাকা মানুষজন নিজেদের মধ্যে কানাকানি শুরু করে দিল। উকিলরাও অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিলেন। মামলাটা যে মোটেও সাধারণ নয় তা স্পষ্ট হয়ে গেল। পৃথ্বীরাজ ছলছল চোখে ইপ্সিতার দিকে তাকালো। ইপ্সিতা, আমি সত্যিই এমন কি অপরাধ করেছি? আমি তো চিরকাল তোমার সব চাহিদা মেটানোর আপ্রাণ চেষ্টা করেছি। আমার দিক থেকে ঠিক কোথায় ত্রুটি থেকে গেল? ইপ্সিতা তার দিকে সরাসরি তাকালো, কিন্তু সেই চাউনিতে এতটুকুও ভালোবাসা অবশিষ্ট ছিল না। ছিল শুধু বরফের মতো জমাট বাঁধা অবজ্ঞা। ত্রুটি? সে তাচ্ছিল্যের হাসি হাসল। ত্রুটি তো খুব সামান্য একটা শব্দ। পৃথ্বী, তুমি তো আমাদের গোটা অস্তিত্বটাকেই একটা শূন্যতায় পরিণত করেছ। এই কথাটি শোনার পর পৃথ্বীরাজের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। বিচারক তার সামনের ফাইলটা বন্ধ করলেন এবং গম্ভীর গলায় বললেন, আমাকে গোটা ঘটনাটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটি আর 5টা সাধারণ দাম্পত্য কলহের মতো নয়। কয়েক সেকেন্ডের জন্য এজলাসে অদ্ভুত এক নিস্তব্ধতা তৈরি হল। এরপর বিচারক সরাসরি ইপ্সিতাকে প্রশ্ন করলেন, আপনার স্বামী কি কখনো আপনার ওপর শারীরিক নির্যাতন করেছেন? না। পণের জন্য চাপ দিয়েছেন? কশ্চিনকালেও না। তাহলে আপনার মূল অভিযোগটা কি? ইপ্সিতা বেশ কিছুক্ষণ নীরব রইল। তার চোখ দুটো হঠাৎ করেই যেন শূন্যে স্থির হয়ে গেল। মনে হলো সে যেন তার অতীতের কোনো গহীন কোণে হারিয়ে যাচ্ছে। তারপর অত্যন্ত ধীর কিন্তু ভারাক্রান্ত কণ্ঠে সে বলল, আসল অভিযোগ হলো ধর্মাবতার, এই মানুষটা কোনো দিন আমার মনের খোঁজ রাখার সামান্যতম চেষ্টাও করেনি। পৃথ্বীরাজ তৎক্ষণাৎ প্রতিবাদ করে উঠল, কথাটা সর্বৈব মিথ্যা। একদম চুপ থাকো। ইপ্সিতার গলায় এই প্রথমবার একটা তীব্র ঝাঁজ শোনা গেল। আজ অন্তত আমাকে আমার কথাটা শেষ করতে দাও। এজলাসের ভেতরে পুনরায় নৈঃশব্দ গ্রাস করল। ইপ্সিতা একটা বড় শ্বাস টেনে নিয়ে নিজের কথা শুরু করল। প্রায় 4 বছর আগে আমি আর পৃথ্বী একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম পরিচিত হই।
ও খুব সাদামাটা স্বভাবের ছিল, আর ওর ওই সারল্যটাই আমার মন কেড়েছিল। ওর চোখের ওই সততা দেখে আমি বিশ্বাস করেছিলাম যে এই মানুষটার হাত ধরলে আমি আজীবন নিরাপদ থাকব। তার গলায় জমে থাকা দীর্ঘদিনের অভিমান এখন স্পষ্ট বোঝা যাচ্ছিল। ও আমাকে কথা দিয়েছিল যে ও আমার জীবনের সব স্বপ্ন সত্যি করবে, আমাকে আগলে রাখবে। পৃথ্বীরাজের চোখে আশার আলো ঝিলিক দিয়ে উঠল। সে হয়তো ভাবছিল এই পুরনো কথাগুলো তাদের আবার মিলিয়ে দেবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই ঈপ্সিতার গলার স্বর তীক্ষ্ণ হয়ে উঠল। কিন্তু বিয়ের ঠিক কয়েক মাস পর থেকেই সবকিছু পাল্টাতে শুরু করল। সে সোজা বিচারকের দিকে তাকালো। ধর্মাবতার, কাউকে ধ্বংস করার জন্য তার গায়ে হাত তোলাটা জরুরি নয়। কাউকে মানসিকভাবে শেষ করে দেওয়ার জন্য দিনের পর দিন চলা নিস্তব্ধতা আর চূড়ান্ত অবহেলাই যথেষ্ট। উপস্থিত সকলেই এখন পিনপতন নীরবতায় তার জবানবন্দি শুনছিল। পৃথ্বীরাজের বুকের ভেতরটা ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল এবার যে ভয়ানক সত্যগুলো প্রকাশ্যে আসবে তা তাকে কাঠগড়াতেই তিল তিল করে শেষ করে দেবে। ঈপ্সিতা চোখের জল মুছে নিয়ে পরের কথাটি উচ্চারণ করল। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ঠিক কিভাবে এই মানুষটা আমাকে রোজ একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কোর্টের ভেতরের পরিবেশ এখন আরো গম্ভীর হয়ে উঠল। সবার নজর ঈপ্সিতার মুখের উপর স্থির। তার গলার আওয়াজ আগের চেয়ে শান্ত হলেও প্রতিটি শব্দ তীরের মতো গিয়ে সবার বুকে বিঁধছিল। বিয়ের পরের প্রথম কয়েকটা মাস স্বপ্নের মতো ছিল, ঈপ্সিতা বলতে লাগল। প্রতিটা দিন মনে হতো কোনো রূপকথার গল্প। পৃথ্বী আমাকে সারাক্ষণ খুশি রাখত, ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখত। আমি মনে মনে ভাবতাম আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে। পৃথ্বীরাজের চোখেও সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতি ভেসে উঠল। তার ঠোঁট দুটো কাঁপছিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কিন্তু ঈপ্সিতা সামান্য বিরতি নিয়ে বলল, খুব দ্রুত পরিস্থিতি বদলাতে শুরু করল। সে বিচারকের দিকে তাকিয়ে বলল, যে মানুষটা একসময় ছোটখাটো ব্যাপারেও আমার মতামত নিত, সে হঠাৎ করে আমাকে পুরোপুরি অন্ধকারের মধ্যে রেখে নিজের সব সিদ্ধান্ত নিতে শুরু করল। প্রথম প্রথম ভাবতাম অফিসে হয়তো খুব চাপ যাচ্ছে। আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ব্যাপারটা শুধু কাজের চাপে আটকে ছিল না ধর্মাবতার। তার গলায় এখন চরম যন্ত্রণার পাশাপাশি তীব্র একটা হতাশা কাজ করছিল। ও সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেত, ফিরত মাঝরাতে, আর এসেই ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে ডুবে যেত। আমি ওর পাশে বসে থাকতাম, দিনের শেষে দুটো কথা বলার জন্য মুখিয়ে থাকতাম, কিন্তু ও যেন আমাকে দেখতেই পেত না। দর্শকদের মধ্যে অনেকেই সম্মতিসূচকভাবে মাথা নাড়তে লাগলেন। গল্পটা যেন তাদের অনেকের জীবনের সাথেই মিলে যাচ্ছিল। একদিন আমি ওকে বললাম, পৃথ্বী, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন আমরা নিজেদের জন্য সময় কাটাইনি। ঈপ্সিতার চোখে একটা পুরনো আক্ষেপ ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সেই আক্ষেপটা মলিন হয়ে গেল। ও আমার দিকে একবারও না তাকিয়ে খুব যান্ত্রিক গলায় বলল, এখন মাথায় অনেক কাজের চাপ ঈপ্সিতা, অন্য কোনো দিন যাব। সে একটা শুকনো হাসি হাসল, যে হাসিতে শুধুই কান্না লুকানো ছিল। সেই অন্য কোনো দিন আর আমাদের জীবনে কোনো দিন আসেনি। ইয়র অনার, পৃথ্বীরাজ খুব দুর্বল গলায় বলল, আমি সত্যিই একটা বড় প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ততা? ঈপ্সিতা তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে তীব্র স্বরে বলে উঠল, একজন মানুষের কাছে কি নিজের স্ত্রীর জন্য গোটা দিন শেষে 5টা মিনিট সময়ও থাকে না? বিচারক হাত নেড়ে দুজনকে শান্ত হতে বললেন। ঈপ্সিতা দেবী, আপনি আগে আপনার বক্তব্য শেষ করুন। ঈপ্সিতা মাথা নেড়ে সম্মতি জানালো এবং আবার শুরু করল। আমি ভাবলাম হয়তো আমারই প্রত্যাশাটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমি নিজেই নিজেকে পাল্টাতে শুরু করলাম। ওর পছন্দের খাবার রাঁধা, ওর পছন্দমতো জামাকাপড় পরা, ওর সব অভ্যাসের সাথে নিজেকে খাপ খাইয়ে নিলাম। তার চোখে জল জমতে শুরু করল। কিন্তু ধর্মাবতার, যখন আপনার উল্টো দিকের মানুষটাই আপনার দিকে তাকানো বন্ধ করে দেয়, তখন আপনি নিজের যতই পরিবর্তন করুন না কেন, আদতে কিছুই বদলায় না। পৃথ্বীরাজ তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বিয়ের পর আমাদের প্রথম বিবাহবার্ষিকী, ঈপ্সিতা বলল। আমার কাছে দিনটা খুব বিশেষ ছিল। আমি আশা করেছিলাম ও আমাকে দারুণ কোনো সারপ্রাইজ দেবে, হয়তো কোথাও ডিনারে নিয়ে যাবে। সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু সেদিন
বলতে গিয়ে তার গলাটা বুঝে এলো। ও বাড়িতে ঢুকলো রাত 11:30টায়, হাতে একটা রাস্তার মোড় থেকে কিনা সাধারণ গোলাপের তোড়া, আর আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, সরি, আজ একটা ইমার্জেন্সি মিটিং পড়ে গিয়েছিল। আদালতে এক শ্মশানের মতো স্তব্ধতা নেমে এলো। আমি মুখে হাসি ফুটিয়েছিলাম, ফুলটা নিয়েছিলাম, কিন্তু সেদিন সারা রাত আমি বাথরুমের মেঝেতে বসে অঝরে কেঁদেছি। পৃথ্বীরাজ ভাঙা গলায় বলল, আমি সত্যিই বাড়ি ফেরার চেষ্টা করেছিলাম। চেষ্টা? ঈপ্সিতার চোখে এবার রাগের আগুন জ্বলে উঠল। চেষ্টা শুধু ফাঁকা বুলিতে হয় না পৃথ্বী, চেষ্টা করতে হয় মন থেকে। বিচারক এখন অত্যন্ত মনোযোগ দিয়ে সবকিছু শুনছিলেন। ঈপ্সিতা তার ওড়নার প্রান্তটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বলতে শুরু করল, আর তারপর সেই দিনটা এলো যেদিন আমার ভেতরের সবটুকু বিশ্বাস একেবারে চুরমার হয়ে গেল। উপস্থিত প্রত্যেকেই কি ঘটেছিল জানার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ল। মাঝরাতে আমার ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো, আমার হাঁপানি ছিল। আমি কোনো মতে পৃথ্বীকে ফোন করলাম, হাঁপাতে হাঁপাতে বললাম, প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আমাকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তার দুগাল বেয়ে অবিরাম জল গড়িয়ে পড়তে লাগলো। ও তখন কি করেছিল জানেন ধর্মাবতার? সে নিজেই উত্তর দিল। ও নিজে এলো না, ওর একজন অ্যাসিস্ট্যান্টকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিল, আর নিজে অফিসের কাজেই ডুবে রইল। পুরো কামরাটা যেন বাকরুদ্ধ হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট এলো, আমাকে অ্যাডমিট করালো, ওষুধপত্র কিনে দিয়ে চলে গেল। কিন্তু আমার স্বামী, তার গলাটা এবার ডুকরে উঠল। ও একবারের জন্যেও ফোন করে জানতে চাইল না যে আমি শ্বাস নিতে পারছি নাকি মরে গেছি। পৃথ্বীরাজের দু চোখ দিয়েও এবার জলের ধারা নামছিল। ঈপ্সিতা, ঘটনাটা এমন ছিল না। তাহলে ঠিক কেমন ছিল? ঈপ্সিতা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল। সেদিন আমি জীবনের প্রথমবার উপলব্ধি করেছিলাম যে এই মানুষটার বিশাল বাড়িতে আমি সম্পূর্ণভাবে একজন অনাথ। আদালতের ভেতরের পরিবেশ তখন চরম আবেগময় হয়ে উঠেছে। ঈপ্সিতা খুব ধীর গলায় বলল, ধর্মাবতার, একটা সম্পর্ক শুধু আইনি কাগজে সই করলেই টিকে থাকে না, সেটা টিকে পারস্পরিক অনুভূতির ওপর। আর যে সম্পর্কে অনুভূতির মৃত্যু ঘটে, সেই সম্পর্ক শুধু একটা গলার কাঁটায় পরিণত হয়। পৃথ্বীরাজ আর নিজেকে ধরে রাখতে পারছিল না। সে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল, কিন্তু তার যন্ত্রণার কাহিনী তখনও শেষ হয়নি। ঈপ্সিতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিন্তু এসব তো ছিল কেবল সূচনা। আসল ধ্বংসলীলা তো শুরু হলো এর অনেক পরে। গোটা কামরায় উপস্থিত মানুষগুলোর যেন শ্বাস আটকে আসছিল। ঈপ্সিতার গলা ভারী হলেও তাতে একটা অদ্ভুত কাঠিন্য ছিল। ওই শ্বাসকষ্টের ঘটনার পর থেকে আমি নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করে দিলাম। সে শান্ত স্বরে বলল, কারণ যখন কোনো সম্পর্কে নিজেকেই বারবার সব বোঝাতে হয়, তখন পরিষ্কার বুঝে নেওয়া উচিত যে সামনের মানুষটা আপনাকে বোঝার যোগ্যই নয়। পৃথ্বীরাজ মুখ তুলল, তার চোখে অনুশোচনার স্পষ্ট ছাপ। ঈপ্সিতা, প্লিজ আমাকে একবার। ঈপ্সিতা তার দিকে না তাকিয়েই বিচারকের উদ্দেশ্যে বলল, আজ দয়া করে আমাকে থামতে দেবেন না। বিচারকও হাতের ইশারায় পৃথ্বীরাজকে চুপ থাকতে নির্দেশ দিলেন। ঈপ্সিতা দৃষ্টি অবনত করল, যেন বুকের অনেক গভীরে চাপা পড়ে থাকা ক্ষোভগুলোকে সে এখন ভাষার রূপ দিচ্ছিল। বিয়ের 2 বছর পর আমি ভেবেছিলাম যে আমি একটা বুটিকের ব্যবসা শুরু করব। ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমার বরাবরই একটা প্যাশন ছিল। চেয়েছিলাম নিজের পরিচয় বাঁচতে। তার চোখে এক লহমার জন্য একটা স্বপ্নীল আভা দেখা গেল, কিন্তু তারপর সেটা নিভেও গেল। আমি অনেক আশা নিয়ে পৃথ্বীর সঙ্গে আইডিয়াটা শেয়ার করলাম। ভেবেছিলাম ও অন্তত আমার এই স্বপ্নটায় আমার পাশে থাকবে, আমাকে উৎসাহ দেবে। আদালতের দর্শকেরা অত্যন্ত কৌতূহলের সঙ্গে তার কথা শুনছিলেন। কিন্তু ওর জবাব কি ছিল জানেন ধর্মাবতার? ঈপ্সিতা নিজেই জবাব দিল। ও তাচ্ছিল্য করে বলল, এখন আগেই নতুন সংসারটা ঠিকমতো সামলাও ঈপ্সিতা, শখের ব্যবসা পরে অনেক করা যাবে। পৃথ্বীরাজ সাথে সাথে প্রতিবাদ করল, আমি কথাটা ওই অর্থে বলিনি, কারণ আপনার মনে হতো আমার স্বপ্নগুলোর কোনো কানাকড়ি দাম নেই। ঈপ্সিতা তার কথার মাঝখানেই তাকে থামিয়ে দিল।
আপনার কাছে আপনার ওই কর্পোরেট চাকরি, আপনার রোজগার, আপনার ক্লান্তি, এগুলোই পৃথিবীর একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বিচারক অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। ঈপ্সিতার গলা এবার আরও গাঢ় হয়ে এলো। আমি সেদিনও কোনো প্রতিবাদ করিনি। কারণ আমাদের সমাজে ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় যে স্বামী যা বলে সেটাই মেনে নেওয়া উচিত। আমি আমার নিজের পরিচয় তৈরির স্বপ্নটাকে খুব সন্তর্পণে মনের একটা বদ্ধ ঘরে কবর দিয়ে দিলাম। তার দু চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। কিন্তু ধর্মাবতার, স্বপ্ন তো কখনো পুরোপুরি মরে না, সেগুলো ভেতরে ভেতরে একটা মানুষকে রোজ কুড়ে কুড়ে খায়। আদালতে উপস্থিত সবার মুখ থমথমে হয়ে গিয়েছিল। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম ওই বাড়িটায় আমার নিজের বলতে কোনো অস্তিত্বই নেই। বাড়ির প্রতিটা জিনিস, প্রতিটা সিদ্ধান্ত সবই ও নিজের ইচ্ছে মতো নিত। আমার মতামতের কোনো দাম ছিল না। পৃথ্বীরাজ হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ঈপ্সিতার গলাটা থরথর করে কাঁপতে শুরু করল। এরপর আমার জীবনে সেই অভিশপ্ত দিনটা এলো, যা আমাকে ভিতর থেকে একেবারে দুমড়ি মুচড়ে দিল। বিচারক আরও একটু সামনের দিকে ঝুঁকে বসলেন। আমার মা। হঠাৎ করেই ঈপ্সিতার গলাটা আটকে গেল। মায়ের আচমকা একটা ম্যাসিভ স্ট্রোক হলো। হাসপাতাল থেকে যখন ফোন এলো, আমি আতঙ্কে দিশেহারা হয়ে গেলাম। আমি কাঁপতে কাঁপতে পৃথ্বীকে ফোন করলাম। তার গাল বেয়ে জলের স্রোত নামতে লাগলো। আমি কাঁদতে কাঁদতে ওকে বললাম, প্লিজ এক্ষুনি হাসপাতালে এসো, আমি একা কিছু বুঝতে পারছি না। আদালতের সবাই রুদ্ধশ্বাসে তার কথা গিলছিল। ঈপ্সিতা একটু থেমে বলল, ও আমাকে কি উত্তর দিয়েছিল জানেন? ও বলল, আমি একটা ইম্পর্ট্যান্ট প্রেজেন্টেশনে আছি ঈপ্সিতা, এখন বেরোনো কোনোভাবেই সম্ভব নয়, তুমি ক্যাব নিয়ে চলে যাও। গোটা এজলাস যেন স্তব্ধ হয়ে জমে গেল। আমি সেদিন একা পাগলের মতো ছুটে হাসপাতালে পৌঁছাই। তার গলা ভেঙে আসছিল, কিন্তু আমি যখন সেখানে পৌঁছাই তখন অনেক দেরি হয়ে গেছে। সে দুই হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল। মা ততক্ষণে কোমায় চলে গেছেন, আর কোনোদিন আমার সাথে কথা বলেননি। অনেকের চোখেই জল চলে এলো। ঈপ্সিতা নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করল। সেই মুহূর্তে আমার সবচেয়ে বেশি দরকার ছিল আমার স্বামীকে, যার কাঁধে মাথা রেখে আমি অন্তত একটু কাঁদতে পারি, কিন্তু ও সেখানে ছিল না। পৃথ্বীরাজের চোখ দিয়ে অঝরে অশ্রু বইছিল। আমি বারবার ওকে ফোন করেছি, কিন্তু ওর ফোন সুইচড অফ ছিল। ঈপ্সিতার গলায় এখন শুধুই যন্ত্রণা। সেদিন আমি চিরকালের মতো বুঝে গিয়েছিলাম যে এই সম্পর্কটার নামে আমি আসলে সম্পূর্ণ একা একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছি। বিচারক একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন, আর উনি যখন হাসপাতালে পৌঁছলেন, ঈপ্সিতা খুব ধীর গলায় বলল, ততক্ষণে সব শেষ, মাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। সে পৃথ্বীরাজের দিকে সরাসরি তাকালো। তুমি এসেছিলে পৃথ্বী, কিন্তু বড্ড দেরি করে ফেলেছিলে। পৃথ্বীরাজ আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারল না। সে ডুকরে কেঁদে উঠল। আমি সত্যি চেষ্টা করেছিলাম ঈপ্সিতা, আমি পাগল হয়ে গিয়েছিলাম হাসপাতালে পৌঁছানোর জন্য। চেষ্টা? ঈপ্সিতার চোখের জলে এবার ঘৃণার আগুন মিশেছিল। সেদিন আমার তোমাকে দরকার ছিল, তোমার স্পর্শের, তোমার ভরসার। সে প্রতিটি শব্দের উপর জোর দিয়ে বলল, কিন্তু তুমি ছিলে না। কামরার হাওয়া তখন পুরোপুরি ভারী হয়ে উঠেছে। ঈপ্সিতা একটা দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু গলায় বলল, সেদিন আমি শুধু আমার মাকে হারাইনি, সেদিন আমি চিরতরে আমার স্বামীকেও হারিয়েছিলাম। পৃথ্বীরাজ কাঠঘোড়ায় দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বিচারকের মুখমণ্ডল অত্যন্ত গম্ভীর, কিন্তু কাহিনীর আসল উপসংহার তখনও বাকি ছিল। ঈপ্সিতা চোখের জল মুছে নিয়ে পরের কথাটি বলতে গেল, কিন্তু ইয়োর অনার, সত্যিটা শুধু এইটুকু নয়। আদালতে আবার একটা চাপা গুঞ্জন শুরু হলো। এই গল্পের আরও একটা অন্ধকার দিক আছে, যা আপনাদের জানা প্রয়োজন। সবার কৌতূহল এখন চরম পর্যায়ে পৌঁছল। ঈপ্সিতা মাটির দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আপনারা এতক্ষণ শুধু আমার দিক থেকে আমার যন্ত্রণার কথা শুনেছেন। বিচারক বেশ কড়া গলায় বললেন, আপনার যদি আর কিছু বলার থাকে তাহলে সম্পূর্ণ সত্যটাই আদালতের সামনে তুলে ধরুন। ঈপ্সিতা কোনো উত্তর দিল না।
ঠিক সেই মুহূর্তে কোর্টরুমের একেবারে পিছন থেকে একটা ভারী গলা গমগম করে উঠল। মহামান্য আদালত যদি অনুমতি দেন তবে আমি একটা কথা বলতে চাই। সবাই চমকে পিছনে তাকালো। প্রায় ৬৫ বছর বয়সী এক ভদ্রমহিলা, চোখে মুখে স্পষ্ট ক্লান্তি আর উদ্বেগ নিয়ে ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। আমি পৃথ্বীরাজের পিসিমা। পৃথ্বীরাজ চমকে উঠল। পিসি, তুমি এখানে? সে কিছু বলার আগেই তার পিসি কাঠঘড়ার কাছাকাছি চলে এলেন। ইয়র অনার, তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আজ এই এজলাসে যা কিছু শোনানো হলো তা নিছকই অর্ধ সত্য। আদালতে একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ইপসিতাই প্রথম মাথা তুলে তার দিকে তাকালো। তার মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। আপনি যা বলতে চান তা কোনো ভনিতা না করে স্পষ্ট করে বলুন, বিচারক নির্দেশ দিলেন। ভদ্রমহিলা একটা দীর্ঘ শ্বাস ফেললেন। আমার ভাইপো কোনো দিন তার দায়িত্ব এড়িয়ে যায়নি। সে প্রতিবার তার পরিবারকে নিজের সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখেছে, এমনকি নিজের স্বপ্নের গলা টিপে ধরেও। উপস্থিত দর্শকরা এবার নড়ে চড়ে বসলেন। বিয়ের ১ বছর পর তিনি বলতে লাগলেন, পৃথ্বীরাজ লন্ডনের একটি নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে চাকরির অফার পেয়েছিল। এখানকার তুলনায় বেতন ছিল প্রায় ৪ গুণ। বিচারক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে উনি সেই সুযোগ গ্রহণ করলেন না কেন? ভদ্রমহিলা অত্যন্ত করুণ দৃষ্টিতে ইপসিতার দিকে তাকালেন। কারণ ইপসিতা ওর পরিবারকে ছেড়ে বিদেশে গিয়ে থাকতে রাজি ছিল না। পুরো আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। ইপসিতার মুখের রং এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। পৃথ্বীরাজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও ১ সেকেন্ডও না ভেবে ওই বিশাল সুযোগটা পায়ে ঠেলে দিল। পিসিমার গলা বুজে এলো, শুধুমাত্র এই কারণে যাতে তার স্ত্রীকে তার বাবা মায়ের কাছ থেকে দূরে যেতে না হয়। বিচারক এবার অত্যন্ত চিন্তিত মুখে দুজনের দিকে তাকালেন। ইপসিতার চোখের পলক পড়ছিল না। সে যেন এই কথাটা কোনোভাবেই হজম করতে পারছিল না। আর যেদিন ইপসিতার মায়ের ব্রেন স্ট্রোক হলো, তিনি একটু থেমে আবার শুরু করলেন। সেদিন পৃথ্বীরাজ অফিসে কোনো প্রেজেন্টেশনে ছিল না। ইপসিতা চমকে উঠল। সেদিনও খবর পাওয়া মাত্রই পাগলের মতো গাড়ি নিয়ে ছুটেছিল কল্যাণী থেকে একজন বিখ্যাত নিউরোসার্জনকে নিজের দায়িত্বে নিয়ে আসার জন্য। পৃথ্বীরাজের চোখ থেকে আবার জলের ধারা নামতে শুরু করল। রাস্তায় ওর গাড়ি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। ওর ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভদ্রমহিলার গলা কান্নায় ভেঙে পড়ল। মাথায় চোট নিয়ে রক্তমাখা অবস্থায় ও ডাক্তারকে নিয়ে হাসপাতালে পৌঁছায়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। উপস্থিত অনেকের চোখেই তখন জল চিকচিক করছে। ইপসিতা পাথরের মতো জমে গিয়েছিল। একজন মানুষের পরিস্থিতিগত অসহায়তা কি তার ইচ্ছাকৃত অপরাধ হতে পারে? পিসিমা বিচারকের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। কিছুক্ষণ গোটা কামরায় শুধুই দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। এরপর তিনি আরও একটি কথা যোগ করলেন। ধর্মাবতার, আমার ছেলেটার হয়তো অনেক ত্রুটি আছে, কিন্তু ও কখনো খারাপ স্বামী ছিল না। ও শেষ দিন পর্যন্ত এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে গেছে। পৃথ্বীরাজ আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম ইপসিতা। আমি চেয়েছিলাম সব ঝড় নিজে সামলে নিতে। ইপসিতার চোখে এবার চরম বিভ্রান্তি দেখা দিল, কিন্তু সে টু শব্দটিও করল না। বিচারক নিজের হাতের ফাইলটা বন্ধ করে দিলেন। তার গলার স্বর এখন আগের চেয়ে অনেক শান্ত, কিন্তু অত্যন্ত প্রভাবশালী। এই মামলায় শুধু পাল্টাপাল্টি অভিযোগ নেই, এর পরতে পরতে লুকিয়ে আছে গভীর আবেগ, আর সত্যিটা দুজনের কাছেই আলাদা। দর্শক আসনে বসে থাকা মানুষজন এখন চরম ধন্দে পড়ে গেছেন। কি ঠিক কি ভুল এর বিচার করা আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। ইপসিতা খুব ধীরে মুখ তুলল। তার চোখে এতক্ষণের সেই জমে থাকা রাগ আর ছিল না, ছিল এক ভয়ঙ্কর রকমের শূন্যতা আর অনুশোচনা। আর সেই শূন্য দৃষ্টি নিয়েই সে বলে উঠল, ধর্মাবতার, হয়তো আমি পুরোপুরি ভুল ছিলাম না।
আর হয়তো ও সম্পূর্ণ ভুল ছিল না। গোটা আদালত কক্ষে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। সে একটু থেমে বলল, কিছু কিছু সম্পর্ক বোধহয় এমন হয় যেখানে কোনো পক্ষই কখনো জিতে না। পৃথ্বীরাজ তার দিকে তাকালো, আর 4 বছর পর প্রথমবার দুজনের চোখেই ঠিক একই রকম যন্ত্রণার প্রতিচ্ছবি দেখা গেল। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, এই সম্পর্কটা কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি ধ্বংসস্তূপ থেকে নতুন করে জন্ম নেবে? আদালত কক্ষে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছিল, যেন প্রত্যেকেই সেই চরম রায়ের অপেক্ষায় প্রহর গুনছিল, যা এই জটিল সমীকরণটার একটা নিষ্পত্তি করবে। বিচারক অত্যন্ত ধীর গলায় বললেন, বেশিরভাগ সময় আদালত আইনের বই ঘেঁটে রায় দেয়, কিন্তু কিছু কিছু মামলা এমন হয় যেখানে আইনি ধারার চেয়েও মানুষের হৃদয়ের ভাষাকে বেশি গুরুত্ব দিতে হয়। তিনি সামনে দণ্ডায়মান পৃথ্বীরাজ এবং ঈপ্সিতার দিকে তাকালেন। আপনাদের দুজনের মধ্যে কেউই সম্পূর্ণ অপরাধী নন, আবার কেউই পুরোপুরি নির্দোষ নন। এই কথা শুনে দুজনেই মাথা নিচু করে রইল। ঈপ্সিতা দেবী, বিচারক খুব নরম গলায় বললেন, আপনার স্বামীর বিরুদ্ধে আপনার প্রধান ক্ষোভ ছিল যে উনি আপনাকে সময় দেননি, আপনার মনের খোঁজ রাখেননি। ঈপ্সিতার চোখ জলে ছলছল করছিল। আর পৃথ্বীরাজবাবু, বিচারক এবার তার দিকে ঘুরলেন, আপনার সমস্যা ছিল যে আপনি দায়িত্ব পালনের ঘেরাটোপে এতটাই বন্দী হয়ে পড়েছিলেন যে আপনি ভুলেই গিয়েছিলেন সম্পর্ক শুধু ব্যাংক ব্যালেন্স আর স্যাক্রিফাইস দিয়ে টেকে না, তার জন্য প্রয়োজন হয় পাশাপাশি বসে একটু সময় কাটানোর। পৃথ্বীরাজ একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। উপস্থিত জনতা এখন মন্ত্রমুগ্ধের মতো এই গল্পের শেষ শোনার অপেক্ষায়। বিচারক আরও বললেন, আপনারা দুজনেই একে অপরের কাছে অনেক কিছু আশা করেছিলেন, কিন্তু নিজেদের সেই চাওয়া পাওয়াগুলো নিয়ে কখনো মুখোমুখি বসে খোলাখুলি কথা বলেননি। তিনি হাতের কলমটা নামিয়ে রাখলেন। এটাই আপনাদের সম্পর্কের সবচেয়ে বড় ক্যান্সার, নিঃশব্দতা। ঈপ্সিতার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছিল। পৃথ্বীরাজ খুব ধীরে তার দিকে তাকালো, তবে এবার তার সেই দৃষ্টিতে কোনো অভিযোগ বা প্রশ্ন ছিল অ্যাকাউন্টই নেই, ছিল শুধু এক বুক আত্মগ্লানি। ঈপ্সিতা দেবী, বিচারক বললেন, আপনি জানিয়েছিলেন যে আপনি ওনার সাথে সংসারও করতে চান না, আবার ওনাকে ডিভোর্স দিয়ে মুক্তিও দিতে চান না। একটু থেমে তিনি খুব সিরিয়াস গলায় জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই এই সম্পর্কটার মৃত্যু চান, নাকি শুধু আপনি কতটা কষ্ট পেয়েছেন সেটা ওনাকে বুঝিয়ে শাস্তি দিতে চান? এই প্রশ্নটা তীরের মতো সোজা ঈপ্সিতার বুকে গিয়ে বিঁধল। সে কিছু একটা বলার জন্য মুখ খুলল, কিন্তু কথাগুলো কান্নার দলায় আটকে গেল। পুরো কামরায় তখন শুধু তার চাপা কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। আর পৃথ্বীরাজবাবু, বিচারক বললেন, আপনি কি সত্যিই কোনোদিন আপনার স্ত্রীর মনের ভেতরের মানুষটাকে ছুঁতে পেরেছিলেন? পৃথ্বীরাজের দু চোখ ছাপিয়ে জল নামছিল। না, সে খুব ভাঙা গলায় স্বীকার করল, আমি শুধু একজন প্রোভাইডারের দায়িত্ব পালন করে গেছি, কিন্তু ওর মনের মানুষ হতে পারিনি। উপস্থিত অনেকের চোখই তখন জলে ভিজে গেছে। বিচারক একটা গভীর শ্বাস নিয়ে তার চূড়ান্ত রায় ঘোষণা করলেন। এই মহামান্য আদালত আজ বিচ্ছেদ বা একসাথে থাকার কোনো চরম রায়ই দেবে না। সবাই অবাক হয়ে গেল। আমি আপনাদের দুজনকে ঠিক 3 মাসের সময় দিচ্ছি। ঈপ্সিতা এবং পৃথ্বীরাজ দুজনেই চমকে মুখ তুলল। 3 মাস? কোনে পুরনো কাসুন্দি ঘাঁটা চলবে না, কোনো তৃতীয় ব্যক্তির নাক গলানো চলবে না, শুধু আপনারা দুজন। বিচারকের গলায় এবার স্পষ্ট নির্দেশনার সুর। আপনারা দুজন আগামী 3 মাস এক ছাদের নিচে থাকবেন, নিজেদের মধ্যে কথা বলবেন, একে অপরের ভেতরের মানুষটাকে নতুন করে চেনার চেষ্টা করবেন। তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যদি 90 দিন পর আপনাদের মনে হয় যে এই ছেঁড়া তার আর জোড়া লাগার নয়, তাহলে এই আদালত আপনাদের সসম্মানে মুক্তি দিয়ে দেবে। আদালত কক্ষে একটা স্বস্তির গুঞ্জন উঠল। ঈপ্সিতা চুপ করে দাঁড়িয়ে রইল, তবে তার চেহারায় এতদিনের জমে থাকা পাথরটা যেন একটু হলেও গলতে শুরু করেছে। পৃথ্বীরাজ খুব নিচু স্বরে তাকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে আরও একবার সুযোগ দেবে? ঈপ্সিতা তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে আজ আর কোনো বরফ জমাট রাগ ছিল না, ছিল
ছিল অনেকখানি অভিমান, কিন্তু সেই হতাশার মেঘের ফাঁকে কোথাও এক চিলতে রূপলি রোদের আশাও ছিল। কয়েক সেকেন্ড, যা মনে হচ্ছিল কয়েক যুগের সমান, নীরব থাকার পর সে অস্ফুট স্বরে বলল, চেষ্টা করা যেতে পারে, শেষবারের মতো। পৃথ্বীরাজের শুকনো মুখে একটা খুব ক্ষীণ আশার আলো ফুটে উঠল। বিচারক হালকা হেসে বললেন, সব সময় মনে রাখবেন, দাম্পত্য কখনো জেতার জায়গা নয়, এটা হলো দুজনে মিলে টিকে থাকার লড়াই। কোর্টের পেটা ঘড়িতে ঢং ঢং করে শব্দ হলো। আজকের মতো মামলার শুনানি শেষ, কিন্তু একটা তলিয়ে যাওয়া সম্পর্ক হয়তো আবার নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে। ঈপ্সিতা ধীর পায়ে দরজার দিকে এগোতে লাগল। পৃথ্বীরাজ কয়েক পা পিছিয়ে ছিল। তারপর একটু সাহস সঞ্চয় করে সে এগিয়ে গিয়ে ঈপ্সিতার ঠিক পাশটিতে হাঁটা শুরু করল। দুজনেই একেবারে চুপ, কিন্তু আজকের এই নীরবতায় কোনো যোজন মাইলের দূরত্ব ছিল না, বরং এতে মিশেছিল এক নতুন অধ্যায় শুরুর চাপা রোমাঞ্চ। আর হয়তো এটাই ছিল এই গোটা মামলার সবচেয়ে সুন্দর রায়। বন্ধুরা, যদি এই আবেগঘন গল্পটি আপনাদের মনের কোনো এক কোণে সামান্যতম দাগ কেটে থাকে, তবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই লিখে জানাবেন যে পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা এই গল্পটি উপভোগ করলেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে আজই প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করবেন, যাতে এমন মন ছুঁয়ে যাওয়া বাস্তবের গল্পগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।